বেশ কয়েক ঘণ্টা পর গাড়ি এসে থামল একটা বড় হোটেলের সামনে। আমি আর কাব্য নেমে সোজা চলে গেলাম হোটেলে। রুমে ঢুকে কাব্য চলে গেল ওয়াশরুমে। আর আমি পুরো রুমটায় চোখ বুলাতে লাগলাম। অসম্ভব সুন্দর দেখতে রুমটা। একটা খাট রয়েছে সামনে। সাদা রঙের তোশক, বিছানায় শুতেই পুরো নরম বিছানা। কিছুক্ষণ শুয়ে থেকে উঠলাম। হঠাৎই চোখ গেল বেলকনির দিকে। আস্তে আস্তে বেলকনির দিকে গেলাম আমি। বেলকনি থেকে সামনে তাকাতেই চোখ অটোমেটিক হা হয়ে গেছে আমার। সামনে রয়েছে অসম্ভব সুন্দর রকম চা বাগান। আশেপাশের পরিবেশটা সত্যি খুব মনোরমকর। কম করে হলেও আমাদের বিল্ডিং এর ৫ তলার ওপরে দাঁড়িয়ে আছি। বাহিরের দৃশ্য যে এতটা সুন্দর হবে জানা ছিল না আমার। তবে বিভিন্ন ফটো দেখেছিলাম চা বাগানের, কিন্তু বাস্তবে ফটো চেয়েও আরও বেশি সুন্দর। মুগ্ধ নয়নে তাকিয়ে আছি আমি বাহিরে। এমন সময় পিছন থেকে কাব্য জড়িয়ে ধরল আমায়। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো কেঁপে উঠলাম, পরক্ষণেই নিজেকে সামলে নিলাম। এমন সময় কাব্য বলে উঠল, এখানে কি করছিস তুই? তেমন কিছু নয়, ওই বাহিরে তাকিয়েছিলাম। ওহহ, আচ্ছা, আমরা ওইখানে ঘুরতে যাব তো? হাত দিয়ে দেখিয়ে। নিশ্চয়ই যাব, তবে এখন নয়, পরে আর আমায় এখন যেতে হবে। ঠিক আছে, তুমি গিয়ে তৈরি হও। তবে শোন, একদম বাহিরে যাবি না, রুমের মধ্যে থাকবি। বিকেলে আমি এসে ঘুরতে বের হব, ঠিক আছে? বিনিময়ে আমি শুধু মাথা নাড়ালাম। তারপর কাব্য তৈরি হয়ে চলে গেল। আর আমিও দরজা বন্ধ করে নরম বিছানায় শুয়ে ঘুম। বিকেল ৫টা। আমরা বের হলাম চা বাগান দেখার উদ্দেশ্যে। বড় বড় রাস্তা পেরিয়ে হেঁটে চলেছি আমি আর কাব্য। পাহাড়ি রাস্তাগুলোকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা। হঠাৎই চোখ গেল সামনে থাকা কিছু মহিলাদের দিকে। সম্ভবত তারা এখন বাড়ির ফেরার উদ্দেশ্যে রওনা দিবে। তাদের দেখে বুঝতে পেরেছি এতক্ষণ তারা চা বাগানে চা সংগ্রহের কাজ করছিল, এখন হয়তো বাড়ি ফিরবে। হয়তো আমাদের এখানে আসতে দেরি হয়ে গেছে। এটা হয়েছে শুধু মাই কাব্যের জন্য, কাজ সেরে ফিরতেই দেরি করেছে সে। এমন সময় কাব্য বলে উঠল, এই জন্য বলেছিলাম কাল আসি। এখন এখানে সবাই ফিরে যাবে আর সন্ধ্যাও হয়ে আসবে। জায়গাটার চারপাশে গাছপালায় ভরে যাওয়ার কারণেই খুব তাড়াতাড়ি রাত হয়ে যায় এখানে। একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্য চললাম আমরা। ধুর, শুধু শুধু আসলাম এখানে, ভেবেছিলাম এত এত ছবি তুলব, কিছুই হলো না। অন্ধকারে ছবি ভালো হয় নাকি? এমন সময় কাব্য বলে উঠল, মন খারাপ করিস না, কালকে আলো থাকতেই আসব আমরা এখানে। মন খারাপ নিয়েই বলে উঠলাম, ঠিক আছে। তারপর আর কি, আমরা আবার বেক করলাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সাথে ছিল আমাদের হোটেলের ম্যানেজার। উনিও বলেছিল এখন না আসতে, কিন্তু আমি শুনলাম না। এখন মনে হচ্ছে না শুনে ভুলই করেছিলাম। বেশ কিছুক্ষণ পর আমরা চলে আসলাম হোটেলে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। একরাশ মন খারাপ নিয়ে মাইশা চলে গেল ওয়াশরুমে। আর কাব্যও কিছু না ভেবে বসে পড়ল বিছানায়। রেড শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে মাইশা। চুল থেকে তার টপ টপ করে পানি পড়ছে। বিকেলে ঘোরাঘুরি করার জন্য প্রচুর ক্লান্ত লাগছিল মাইশার। তাই কোনো কিছু না ভেবেই শাওয়ার নিয়েছে সে। এখন ফ্রেশ লাগছে তার। এই মুহূর্তে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত সে। এদিকে কাব্য বিছানায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাইশার দিকে। অদ্ভুত এক অনুভূতি বয়ে চলেছে তার ভিতর। কাব্য তার ল্যাপটপটা টেবিলে উপর রেখে চলে যায় মাইশার সামনে। তারপর পিছন থেকে জড়িয়ে ধরে মাইশার চুলের ভিতর মুখ ডুবিয়ে দেয় কাব্য। আচমকা এমনটা হওয়াতে মাইশা পুরো কেঁপে উঠল। পরক্ষণেই আয়নায় কাব্যকে দেখে হাসল সে। তুই কি শ্যাম্পু ইউজ করিস বলতো, যার গন্ধে আমি পুরো পাগল হয়ে যাই? কাব্যের এমন কথা শুনে হাসল মাইশা, তারপর বলে উঠল, তুমি যে শ্যাম্পু কিনে দিয়েছ সেটাই তো। এত রাতে শাওয়ার নিয়েছিস কেন? এমনি ক্লান্ত লাগছিল, অনেকক্ষণ যাবৎ ভাবছিলাম গোসল করব তাই। উহু। এই কাব্য মাইশার ঘাড়ে চুমু দেয়। সাথে মাইশা পুরো কেঁপে উঠল।
হুট করে কাব্য মাইশাকে কোলে তুলে নেয়। আচমকা এমনটা হওয়াতে মাইশা ঘাবড়ে গিয়ে বলল, এসব কি করছো তুমি? এত রাতে শাওয়ার নিয়ে আমায় পাগল বানিয়ে এখন বলা হচ্ছে এসব কি করছো? কাব্যের কথার আগা মাথা কিছু না বুঝে মাইশা বলে উঠল, মানে বুঝাচ্ছি চল। এই বলে মাইশাকে কোলে তুলে নিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে কাব্য। তারপর দুজনেই ডুবে যায় ভালোবাসার সাগরে। সাক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে কাব্য মাইশাকে। আস্তে আস্তে ঘুম ভাঙল মাইশার। কাল রাতের কথা মনে করে হাসল মাইশা। তারপর কাব্যকে ছাড়িয়ে চলে গেল ওয়াশরুমে। মাঝখানে কেটে গেল দুদিন। এই 2 দিন মাইশার আর চা বাগানে ঘোরা হল না। কারণ কাব্যের কাজের চাপ এতটাই ছিল যে একদিনও তাড়াতাড়ি ফিরতে পারিনি। এ জন্য মাইশা অবশ্য প্রতিদিনই রাগ করত। আর কাব্য এসে প্রতিদিন মাইশার রাগ ভাঙাত। আজকে আর কোনো প্রবলেম নেই কাব্যের ঘুরতে যেতে। কারণ কালকেই কাব্যের কাজ শেষ হয়েছে এখানের। আর 2 দিন পরেই ফিরে যাবে তারা। আর এই 2 দিন শুধু মাইশাকে ঘোরাঘুরি করবে বলে প্রমিজ করেছে কাব্য। তাই মাইশা আজকে খুব খুশি। আজকে মাইশা একটা মেরুন রঙের চুড়িদার পরেছে, সাথে চুলগুলো বিনুনি করে এক পাশে রেখে দিয়েছে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, মুখে হালকা মেকআপ, ব্যাস মাইশা তৈরি। আর কাব্য আজকে পরেছে সুন্দর একটা টি শার্ট, সাথে জিন্স। টি শার্টের হাতা কোনোই পর্যন্ত ভোল্ট করা, তার হাতে ব্ল্যাক ঘড়ি, আর বরাবরের মতো চুলগুলো খুব সুন্দর করে সাজানো। ব্যাস কাব্য তৈরি। আজকে আর ওরা ওদের সাথে ম্যানেজারকে নিবে না, একাই ঘুরতে যাবে। সারাদিন ঘোরাঘুরি, প্রচুর সেলফি আর খাওয়া দাওয়ার মাধ্যমে আজকের মতো দিনটা শেষ হলো কাব্যের আর মাইশার। দেখতে দেখতে কেটে গেল কয়েক মাস। খুনুসুটি আর ভালোবাসার মাধ্যমে কাটছে মাইশা কাব্যের জীবন। এখন রোজ রাতে কাব্য মাইশাকে পড়াশোনা করাই। আর মাইশা প্রতিদিন পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। কিছুদিন পর মাইশার পরীক্ষা। তাই আর এই রোজকারের ডিউটিতে এখন অভ্যস্ত মাইশা কাব্য দুজনেই। আর কাব্যের মূল উদ্দেশ্য হল মাইশাকে পড়াশোনায় ভালো রেজাল্ট করানো। এই মেয়েটা একদম পড়াশোনায় কাঞ্চোরা। তাই কাব্যই পড়াশোনার দায়িত্ব নিয়েছে। টেবিলে বসে ঝিমাচ্ছি আমি। ধুর, এই প্রতিদিন পড়াশোনা আর ভালো লাগছে না আমার। এই রকম জামাই থাকতে আর কি লাগে আমার। এমন জামাই আর লাগবে না আমার। প্রতিদিন শুরু পড়ায় ধুর, একটুও ভালোবাসে না। এই বলে নেকা কান্না শুরু করে দিয়েছি আমি। এদিকে আমার কান্না শুনে কাব্য হাতের লাঠি টানিয়ে বাড়ি মারল টেবিলে উপর কাব্য। তারপর বলে উঠল, যতই কান্না করো না কেন জানেমন কাজ হবে না। কাব্যের বউ হয়ে যদি ভালো রেজাল্ট না করো তাহলে কি হবে তোমার ভাবতে পারছ? আমার লাগবে না তোমার বউ হওয়া, খালি বকে। তুই সত্যি আমার বউ হবি না? এই বলে আবারও লাঠিটা নিয়ে মারল টেবিলের উপর। সাথে সাথে আমি কেঁপে উঠলাম। তারপর বললাম, ধুর পাগল জামাই, মজা বুঝে না, তোমায় ছেড়ে কোথায় যাব আমি? এই বলে নেকা কান্না করতে করতে পড়াশোনা করতে লাগলাম আমি। আর কাব্য চুপ করে হাতে লাঠি নিয়ে বসে রইল। আমি খেলুম না কাক্কু, জামাই আমার একটু ভালো না। আবার না না পড়ছি তো। সময় কারো জন্য থেমে থাকে না। তেমনি মাইশা আর কাব্যের জীবনও থেমেছিল না। খুনুসুটি, ভালোবাসা, হাসি কান্না মিলে মিশে জীবন চলছে তাদের। দেখতে দেখতে পুরো 4 বছর কেটে গেছে মাইশা আর কাব্যের সংসারের। এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে। বদলে গেছে সময়ে, বদলে গেছে জীবন। তার সাথে বদলে গেছে দুটো মানুষের একসাথে পথ চলার ধরন। মাইশার এখন পড়াশোনা প্রায় কমপ্লিট করে ফেলেছে। আর কাব্যের এভাবে রাত জেগে পড়াশোনা করানোর ফলও খুব ভালো করে পেয়েছে। মাইশা আর তানিশা দুজন একসাথেই পড়াশোনার শেষ পর্যায়ে চলে এসেছে। তবে পার্থক্য একটাই, তানিশার এখনও বিয়ে করেনি আর মাইশা এক বাচ্চার মাও হয়ে গেছে। বিষয়টা কিছুটা মজাদার, তাই না? আর মাইশা আর কাব্যের একটা 2 বছরে মেয়ে আছে, যার নাম রেখেছে কাশ্মীরা। আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি। মূল উদ্দেশ্য হল তৈরি হয়ে নিচে যাওয়া। আজকে তানিশা আর দিহানের বিয়ের পাকা কথা বলবে সবাই। তানিশা আর দিহান একে অপরকে ভালোবাসে।
ভার্সিটিতে ঝগড়া করতে করতে কখন যে দিহান তানিশাকে ভালোবেসে ফেলেছে তা দিহান নিজেও জানে না। আর তানিশার কথা তো বাদই দিলাম, মনু তলে তলে নিজেও যে দিহানের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। কিন্তু মাইয়া দা প্রকাশ করছিল না। একদিন রেস্টুরেন্টে ধরা পড়েছিল আমার আর কাব্যের সামনে। সেদিন সারাদিন শুধু তানিশা আর দিহানকে নিয়ে হাসাহাসি করেছিলাম আমি। কাব্য প্রথমে একটু রেগে থাকলেও পরে মেনে নেয়। তারপর আমি আর কাব্য মিলেই ওদের কথা বাসায় বলে সব ঠিকঠাক করে দিলাম। সবাই রাজি, সাথে আমরাও খুশি, তার সাথে তানিশা আর দিহানও। দিহানের বাবাও একজন বিজনেসম্যান, আর এখন থেকে দিহানও সেই কাজে যোগ দিবে। এতদিন পড়াশোনা শেষ না করার জন্য ওদের বিয়েটা আটকে ছিল। আর এখন যখন দিহানও নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছে, সেই সুযোগে তাদের বিয়েটাও দিয়ে দিবে মামুনি আর মামু থুক্কু মাই শ্বশুর আব্বা ইন শাশুড়িমা। হঠাৎই আমার ভাবনায় ছেদ পড়ে পিছন থেকে জড়িয়ে ধরল কাব্য। তারপর বলে উঠল, আমার বউটা কি করছে? কি আর করবে, তৈরি হচ্ছে, আজকে তানিশাকে দেখতে আসবে না দিহানেরা, তাই একটু সাজগোছ করছি আর কি। এমন সময় কেউ হাতে তালি দিয়ে বলল, কি মজা পাপা আম্মি কে জ নে ইদা রে চে। হুট করে কাশ্মীরার মুখে এমন কথা শুনে অবাক হলাম। একটুখানি পুচকি মাইয়া বলে কি? দেখছ মেয়েটা এখনই পেকে গেছে। এদিকে কাব্য কাশ্মীরার মুখে এমন কথা শুনে হেসে মাইশাকে ছেড়ে দিয়ে কাশ্মীরাকে কোলে তুলে নিল। তারপর বলল, হুম, একদম মায়ের মতো। কি আমার মতো হয়েছে? মোটেও না, বাবার মতো হয়েছে। এই নিয়ে শুরু হয়ে গেল আমাদের মধ্যে তর্কাতর্কি। এমন সময় হঠাৎ দরজায় নক করল আম্মু। তারপর বলল, দিহানেরা চলে এসেছে, তাড়াতাড়ি আয় তোরা। আম্মুর কথা শুনে আমরাও আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম। নিচে নামতেই দেখলাম সোফাতে দিহান আর দিহানের বাবা মা আর দিহানের একটা বন্ধু বসে আছে। আমি আর না দাঁড়িয়ে সোজা তানিশার রুমের দিকে পা বাড়ালাম। আর কাব্য কাশ্মীরাকে নিয়ে দিহানদের কাছে যেতে লাগল। গোলাপি রঙের একটা সুন্দর শাড়ি পরেছে, তৈরি হয়েছে তানিশা। চুলগুলো খোলা, চোখে কাজল, সাথে হালকা মেকআপ, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আমি তানিশাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, উরে দোস্ত, তোকে দেখি হেব্বি লাগছে। আজকে তো মনে হয় দিহানের চোখই সরবে না। আমার কথা শুনে তানিশা লজ্জায় মাখা মুখ নিয়ে বলল, যা তুই যে কি বলিস? সত্যি কথা বললাম, গায়ে লাগালি না। ঠিক আছে, কোনো ব্যাপার না, যখন সত্যি সত্যি এমনটা হবে তখন বুঝবি। যাক গে, এখন চল, তোকে নিতে এসেছি। এমন সময় শাশুড়ি মাউরুমে ঢুকে বললেন, হয়েছে তোদের? হুম হয়েছে আম্মু, দেখ তানিশা কি সুন্দর লাগছে না? বিনিময়ে মামুনি শুধু মুচকি হাসল। আর তার এই হাসি দেখেই আমি ওর পেয়ে গেছি। তারপর আর কথা না বাড়িয়ে চুপচাপ তানিশাকে নিয়ে চললাম নিচে। সিঁড়ি বেয়ে নিচে নামছি আমরা। সামনের সোফাতেই দিহানেরা বসে আছে, আর তার দুদিকে মামু মানে শ্বশুর আব্বা, আর আমার আব্বুও। আব্বু আম্মু সকালেই এসেছিল, আর তাদের জন্য সামনে টেবিলে রাখা রয়েছে বিভিন্ন ধরনের খাবার। আমি গিয়ে তানিশাকে বসিয়ে দিলাম দিহানের সোজাসুজি সোফাতে। আঙ্কেল আন্টি তানিশা দেখে খুশি হলেন, তারপর ওর হাতে একটা আংটি পরিয়ে দিল। যা বলেছিলাম তাই হলো, দিহান তানিশার দিকে তাকিয়েই রয়েছে, চোখ সরাচ্ছে না। আমি তানিশার কানের দিকে ঝুঁকে বললাম, কি বলেছিলাম ননদিনী, তোমার জামাই তোমায় দেখলে আর চোখ সরাতে পারবে না। আমার কথা শুনে তানিশা এক পলক তাকালো দিহানের দিকে। দিহানের এমন ভাবে তার দিকে তাকিয়ে আছে তা দেখে তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলল তানিশা। এদিকে দিহানের এইভাবে তাকানো দেখে দিহানের বন্ধু রনি বলে উঠল, দোস্ত, এখনই যদি এইভাবে ভাবির দিকে তাকিয়ে থাকিস তাহলে বাসর ঘরে করবি কি? হঠাৎ করে রনির এমন কথা শুনে দিহান কাশতে আরম্ভ করল। যা দেখে তাড়াতাড়ি করে দিহানের হাতে একটা জুসের গ্লাস দিয়ে বললাম, রনি কিন্তু ঠিকই বলছে দিহান। দিহান আমার কথা শুনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুইও শুরু করে দিলি মাইশা। দিহানের কথা শুনে আমি আর রনি দুজনেই হাসলাম। আমার পাশের সোফাতে কাব্য ছিল, আর কাশ্মীরা আব্বুর কোলে চুপটি করে বসে আছে।
কাব্য মনে হাসল রনি, দিহান আর মাইশার কাণ্ড দেখে। খুব সুন্দরভাবেই আজকের দিনটা কেটে গেল। সব দিক বিবেচনা করে আগামী 10 দিন পর তানিশা আর দিহানের বিয়ে ঠিক করা হয়েছে। আমি তো মহা খুশি। বাড়িতে বিয়ে হবে শুনলেই ভিতর থেকেই একটা আনন্দতা প্রকাশ পায়, যেমনটা এখন আমার পাচ্ছে। দেখতে দেখতে পুরো 10 দিন কেটে গেল। এই 10 দিনে পুরো ব্যস্ত ছিলাম আমরা। শপিং করা থেকে শুরু করে বাড়ির সাজানো পর্যন্ত সবই আমি, কাব্য, আপু আর রাসেল ভাইয়া মিলে করেছি। আপুরাও তানিশার বিয়ের লক্ষ্যে এসেছে কাব্যদের বাসায়। আর আপু আর রাসেল ভাইয়ার একটা ছেলে সন্তান হয়েছে, যার বয়স কাশ্মীরার থেকে অল্প কয়েক মাসের বড়। আর ওর নাম রাখা হয়েছে সায়ান। দেখতেও খুব সুন্দর হয়েছে। একটা রুমে লাল বেনারসি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে বসে রাখা হয়েছে তানিশাকে। একরাশ ভালোলাগা খারাপ লাগা দুটো একসাথে মিশে খিচুড়ি তৈরি হয়ে হচ্ছে তার মস্তিষ্কে। এমন সময় রুমে ঢুকল মাইশা। তানিশার রুমে ঢুকতেই দেখলাম তানিশা মনমরা হয়ে বসে আছে। তবে এটা হওয়া স্বাভাবিক। আজকে একটা লাল রঙের জর্জেট শাড়ি পরেছি আমি, চুলগুলো খুলে দিয়ে সাথে একটু সাজ। হঠাৎই তানিশা এসে আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল। তানিশার কাজে আমি অবাক। পরক্ষণেই মুখ থেকে বেরিয়ে আসল, কি হলো পাগলি, এভাবে কাঁদছিস কেন? তোদের ছেড়ে চলে যেতে হবে আজকে? কতদূর আর যাবি? কাছেই তো আছিস, যখন ইচ্ছে হবে তখনই চলে আসবি। কিন্তু আমার এই গল্প শুনে তানিশার মন গলল না। আরও উচ্চস্বরে কেঁদে দিল তানিশা। আমি ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, ধুর পাগলি, এইভাবে কাঁদিস না, তোর মুখের মেকআপ সব নষ্ট হয়ে যাবে। এমন সময় রুমে ঢুকল আম্মু, মামুনি আর আপু। তানিশার কান্না দেখে তাদেরও মন খারাপ হয়ে গেল। তারপর সবাই মিলে তানিশাকে শান্ত করতে লাগল। ওদিকে দরজার বাহিরে দাঁড়িয়ে ছিল কাব্য। তার মনটাও খারাপ, আজকে ছোট্ট বোনটাকে এইভাবে অন্যের হাতে তুলে দিবে ভাবতে তারও খুব কষ্ট হচ্ছে। আজকে কাব্য একটা ব্ল্যাক রঙের পাঞ্জাবি পরেছে, আর বরাবরের মতো চুলগুলো খুব সুন্দর করে সাজানো। হঠাৎই কি মনে করে কাব্য আর ভিতরে ঢুকল না, ওখান থেকেই চলে গেল। বেশ কিছুক্ষণ পর সবাই মিলে তানিশাকে শান্ত করলাম। এমন বাহির থেকে খবর আসলো জামাই এসেছে সাথে। আমরা উত্তেজিত হয়ে বেরিয়ে গেলাম তানিশার রুম থেকে, আর তানিশা চুপটি করে বসে রইল বিছানায়। খুব সুন্দরভাবেই তানিশার বিয়ের সব কাজ সম্পন্ন হল। খাওয়া দাওয়া থেকে শুরু করে বিয়ে পড়ানো পর্যন্ত সবই খুব সুন্দরভাবে শেষ হল। এখন বিদায়ের পালা। বরাবরের মতোই বিদায়ের কান্নাকাটি শুরু হয়ে গেল। তানিশা আমায়, আপুকে, শাশুড়ি মা সহ কাব্য জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে। আমরা সবাই কাঁদলেও কাব্য নিজেকে যথাসম্ভব শক্ত করে রেখেছে, কারণ ছেলেদের তো কাঁদতে নেই। শেষমেশ বহুত কান্নাকাটি করার পর তানিশাকে জোর করে গাড়িতে বসিয়ে দিল কাব্য। আর ওরা বসার সাথে সাথে গাড়িও চলতে শুরু করল। শ্বশুর আব্বু আর আব্বু দুজনে মিলেই অনেক কিছু বলে দিহানকে, সাথে দিহানের বাবা মাকে। তারাও বলে দিয়েছে এত চিন্তা করতে হবে না, আপনার মেয়ে আমার বাড়িতে মেয়ে হয়ে থাকবে। তারপর তারাও আব্বুদের জড়িয়ে ধরে গাড়িতে বসে পড়লেন। একে একে সব গাড়ি চলে যেতে লাগল। গল্পের আসল লেখিকার নাম তানজিল মিম। ধীরে ধীরে পুরো বাড়ি খালি হতে শুরু করল। শুধু থেকে গেল আব্বু, আম্মু, আপু আর রাসেল ভাইয়া। সন্ধ্যা _7টা। সোফায় বসে আছে কাব্য, আপু, রাসেল ভাইয়া, মামু, মামুনি, আব্বু, আম্মু। এমন সময় গরম গরম চা নিয়ে হাজির আমি। সবাই হেসে হেসে চা খেতে শুরু করল। আমাদের থেকে কিছুটা দূরে সায়ান আর কাশ্মীরা খেলছে। সবাই চা খাচ্ছে আর কথা বলছে। এমন সময় কাশ্মীরা দৌড়ে এসে কাব্যকে বলল, পাপা দেখো, ছান আমার সাথে খেলছে না। এমন সময় সায়ান এসে বলল, ও মিততা কথা বলছে। এমন সময় কাশ্মীরা সায়ানের দিকে তাকিয়ে বলল, আমি মিততা কথা বলছি, একটা রাগী লুক নিয়ে। সায়ান। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু। এক পর্যায়ে দুজনেই আবার থেমে গিয়ে আবার একসাথে খেলতে শুরু করল। এদিকে আমরা ওদের দুজনের কাণ্ড দেখে হাসলাম।
দুজনে এখনই কিভাবে ঝগড়া করছে বাবা গো বাবা। সবাই হাসল একসাথে, সাথে আমিও। রাত _11টা। বেকনিতে দাঁড়িয়ে আছে কাব্য। মনটা তার ভীষণ খারাপ লাগছে তার বোনের জন্য। তাই আকাশের দিকে তাকিয়ে আছে কাব্য। আর মাইশা বিছানায় বসে কাশ্মীরাকে ঘুম পাড়াচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ করে কেউ পিছন থেকে কাব্যকে জড়িয়ে ধরল কেউ। পরক্ষণেই কাব্যের বুঝতে বাকি রইলা এটা মাইশা ছাড়া আর কেউ নয়। হঠাৎ কাব্য বলে উঠল, ঘুমাওনি? না, এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? এমনি কাশ্মীরা ঘুমিয়ে পড়েছে। হুমা, চলো ভিতরে, ঘুমাবে না? ঘুমাবো তো। আমি কাব্যের সামনে গিয়ে দাঁড়ালাম। কাব্যের চোখের দিকে তাকাতে অবাক আমি, কারণ কাব্যের চোখে পানি। আমি কাব্যকে জড়িয়ে ধরে বললাম, তুমি কাঁদছ কেন? কই কাঁদছি না তো, মনে চোখে কিছু একটা পড়েছে। মিথ্যা কেন বলছো তুমি? তানিশার জন্য খারাপ লাগছে বুঝি? আরে খারাপ লাগার কিছু নেই, দিহান খুব ভালো ছেলে, আর তার চেয়েও বড় কথা হলো ওরা একে অপরকে ভালোবাসে। তাই প্যারা নাই, চিল বেবি। আমার কথা শুনে হাসল কাব্য। কাব্যের মুখে হাসি দেখে আমিও খুশি হয়ে গেলাম। তারপর কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কতটা সময় পার হয়ে গেছে না আমরা একসাথে আছি। আমার কথা শুনে কাব্য আমাকে জড়িয়ে ধরে বলল, আর বাকি জীবনটাও এইভাবে কাটিয়ে দিব একসাথে। সারা জীবন এইভাবে এও তো ভালোবাসবে কিন্তু আমায়। আর তুই? আর আমিও তো তোমায় এও তো ভালোবাসি, কেন বুঝো না তুমি জামাই? মাইশার কথা শুনে হাসল কাব্য, তারপর একে অপরকে খুব গভীরভাবে জড়িয়ে ধরল। আর তাদের এই ভালোবাসার সাক্ষী হিসেবে রইল রাতের আকাশটা, আকাশে থাকা চাঁদটা। আর এভাবেই চলছে মাইশা কাব্যের জীবন। আর সবাই মাইশা কাব্যের জন্য দোয়া করো যাতে সবসময় এইভাবে হাসি খুশি আর ভালোবাসা নিয়ে থাকতে পারে।